হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ওয়েব সিরিজে অনেক অ্যাডাল্ট সিন ও অ্যাডাল্ট কথাবার্তা আছে। আপনারা যারা অ্যাডাল্ট ভিডিও বা কথাবার্তা অপছন্দ করেন এখানে ভিডিওটি স্কিপ করতে পারেন। অ্যাডাল্ট সিনগুলো ইগনোর করে গল্পটা বোঝার চেষ্টা করবেন। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। ওয়েব সিরিজের শুরুতে আমরা দেখতে পাই কিছু সৈন্য মাটিতে পড়ে আছে আর একজন মেয়ে তলোয়ার হাতে নিয়ে সামনে যেতে থাকে। সিন খাটো হয়। এখানে কি হয় আমরা পরে জানতে পারবো। পরে আমরা পরস্পর রাজ্যের মহারানী শ্রীলেতাকে দেখতে পাই আর ইনি হচ্ছেন শ্রীলেতার মেয়ে চন্দ্রিকা। চন্দ্রিকা হবে পরস্পর রাজ্যের পরের মহারানী। তখন অডিয়েন্সদের বলা হয় কিন্তু এই খেলায় অনেক খেলোয়াড় আছে যারা এই সিংহাসন পেতে চায়। তখন আমরা একজনকে দেখতে পাই, তার নাম জয়সূদন। জয়সূদনের কাছে পরস্পর রাজ্যের খাজানা চাবি আছে। তিনিও এই পরস্পর রাজ্যের সিংহাসন দখল করতে চায়। এরপর শ্রীলেতার সবচাইতে বিশ্বস্ত মানুষ জ্যোতিষ আচারী, মহামন্ত্রী নয়নপ্রভা এবং সেনাপতি অগ্নিবর্ধন সবাই এই সিংহাসন পেতে চায়। এই খেলায় কি চাল চালবে মহারানী শ্রীলেতা আর কার জয় হবে? সিন কাট হয়। পরে মহারানী শ্রীলেতা তার কক্ষে আসে আর হাতে তলোয়ার নিয়ে প্রজার মাথা থেকে পাগড়ি ফেলে দেয়। পরে তার কাছে আসে আর তার শরীরে জামা খুলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। শ্রীলেতা তার শরীর থেকে অলংকার জামা খুলে ফেলে। এরপর তারা বেশ কিছুক্ষণ ধরে রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। পরে অডিয়েন্সদের বলা হয় আজ রাজ্যের সিংহাসন গ্রহণ করা হবে। তা গ্রহণ করবে রাজকুমারী চন্দ্রিকা। কিন্তু এর আগে রাজ্যের নিয়ম অনুযায়ী 31 বছর পর ভবিষ্যতের কিতাব খোলা হবে, যেখানে লেখা আছে পরস্পর এবং মহারানীর ভবিষ্যৎ। এই খাজানার পূর্ব অধিকার সূত্রে জয়সূদনের কাছে চাবি আছে। পরে জয়সূদন চন্দ্রিকা এবং জ্যোতিষ আচার্যের কাছে আসে। চন্দ্রিকা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। পরে জয়সূদন একটি ছোট বক্স থেকে চাবি নিয়ে দরজাটি খুলে ফেলে আর চন্দ্রিকাকে ভিতরে যেতে বলে। জ্যোতিষ আচার্য বলে আপনাকে একাই যেতে হবে, কারণ আপনার ভাগ্যের সাথে পরস্পর রাজ্যের ভবিষ্যৎ জড়িয়ে আছে, এবং তাকে ভিতরে যেতে বলে। চন্দ্রিকা কক্ষে প্রবেশ করে আর ধীরে ধীরে ভবিষ্যৎ কিতাবের কাছে চলে আসে। চন্দ্রিকা ভাবে এই বইটি শুধু একবারই খোলা যাবে আর সেখানে যাই লেখা থাকবে তাই হলো পরস্পর এবং মহারানীর ভবিষ্যৎ। পরে চন্দ্রিকা এক চান্সে বইটি খুলে এবং সেই পৃষ্ঠার ভবিষ্যৎ লেখা দেখে সে থ হয়ে যায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরে আমরা পরস্পর রাজ্যের মহামন্ত্রী নয়নপ্রভাকে দেখতে পাই। নয়নপ্রভা বলে কি বলছো, পরস্পর রাজ্যে কোনো পুরুষ রাজ করবে? সেনাপতি অগ্নিবর্ধন বলে এইটাই তো লেখা ছিল ভবিষ্যৎ কিতাবের মধ্যে। আর বলে আমিও একজন পুরুষ, আমিও হতে পারি পরস্পর রাজ্যের মহারাজ। পরে চন্দ্রিকা তার মায়ের কাছে আসে। শ্রীলেতা বলে ভুলে যাও, পরস্পর রাজ্য কোনো পুরুষ রাজ করবে, আর বলে পরস্পর রাজ্যের মহারানী তুমিই থাকবে। চন্দ্রিকার মনটা খারাপ ছিল। শ্রীলেতা বলে পুরুষের থেকে কিভাবে রাজত্ব নিতে হয় তোমার মা ভালো করেই জানে। চন্দ্রিকা বলে বেঁচে থাকলে তো মহারানী হতে পারবো, আর বলে ভবিষ্যৎ বইয়ের অনুযায়ী আগামী অমাবস্যায় হচ্ছে আমার শেষ রাত। শ্রীলেতা বলে আমি এটা কখনো হতে দিব না। আরেকজন দাসীকে ডাকে, মেয়েটির নাম চম্পা। চম্পা বলে জি মহারানী। শ্রীলেতা বলে জ্যোতিষ আচার্যকে আজই আমার সাথে দেখা করতে বলবে। তখন আমরা একজনকে দেখতে পাই যে কিনা লুকিয়ে তাদের কথা শুনছে। চম্পা বলে জি মহারানী আর সেখান থেকে চলে যায়। শ্রীলেতা বলে চিন্তা করো না, আর বলে জ্যোতিষ আচার্যের কাছে কোনো না কোনো রাস্তা আছে। চন্দ্রিকা কান্না করে মাকে জড়িয়ে ধরে। গুপ্ত লোকটি তাদের কথা শুনে সেখান থেকে চলে যায়। শ্রীলেতা চুপ করে ভাবে। পরে অগ্নিবর্ধন নেশা করতেছিল। নয়নপ্রভা বলে সেনাপতি এখন নেশা করার সময় নেই। অগ্নিবর্ধন বলে আপনি তো শুধু শ্রীলেতার আদেশ পালন করে থাকেন, এখন আপনি কি করবেন? নয়নপ্রভা বলে ভবিষ্যৎবাণী উল্টো হয়ে গেছে, আর বলে আপনার ভাগ্য ভালো যে পরস্পর রাজ্য পুরুষ রাজ করবে আর আগামী অমাবস্যার রাতে চন্দ্রিকা শেষ রাত হবে। তা শুনে অগ্নিবর্ধন চুপ হয়ে যায়। নয়নপ্রভা বলে সিংহাসন খালি আর মজা বাড়ি। অগ্নিবর্ধন বলে কে সেই পুরুষ যে কিনা পরস্পর রাজ্যকে রাজ করবে? নয়নপ্রভা বলে কেন, আপনি কি নিজেকে পুরুষ ভাবেন না? অগ্নিবর্ধন চুপ করে থাকে। নয়নপ্রভা বলে আপনার মতো পুরুষ এই পরস্পর রাজ্যে নেই, আর বলে তুমিও তো পেতে পারো এই সিংহাসনের অধিকার। অগ্নিবর্ধন চুপ করে থাকে আর তারা দুজন রোমান্টিক হয়ে যায়। তাতে নয়নপ্রভা খুব খুশি হয়। পরে জ্যোতিষ আচারী গণনা করে। তখন সেখানে শ্রীলেতা আসে আর বলে আপনার গণনা কি বলছে? আচারী বলে রানী চন্দ্রিকার সাথে এমন কাউকে বিয়ে দিতে হবে যার কিনা শনি রেখা আছে, তাহলেই মঙ্গল কাটবে, সাথে চন্দ্রিকা দীর্ঘায়ু পাবে। শ্রীলেতা চুপ করে থাকে। আচারী বলে আগামী অমাবস্যা আসার আগে এমন পুরুষের সাথে বিয়ে দিলে চন্দ্রিকার জীবন পরস্পরের ভবিষ্যৎ দুটিই সুরক্ষা থাকবে। শ্রীলেতা বলে এমন পুরুষ কোথায় পাবো? পরে আমরা জয়সূদনকে দেখতে পাই। সে প্রাসাদে হাঁটতেছিল। তখন তার পাশ দিয়ে কেউ একজন হেঁটে যায়। জয়সূদন ভয় পেয়ে যায় আর ভয়ে সামনে আসতে থাকে। তখনই পিছন দিক দিয়ে এসে তার গলায় তলোয়ার ধরে। তাতে জয়সূদন থ হয়ে যায় আর তাকে রানী শ্রীলেতার কাছে নিয়ে আসে। জয়সূদন বলে এভাবে আমাকে এখানে নিয়ে এসে ঠিক করেননি, আর বলে পরবর্তীতে ধাক্কা সামলাতে পারবেন তো? শ্রীলেতা বলে আমি আপনার সাথে সম্পর্ক করতে এসেছি। জয়সূদন বলে আমার কাছে মনে হয় আপনার আদেশ মানা ছাড়া আর কোনো রাস্তা নেই। শ্রীলেতা চুপ করে থাকে। জয়সূদন বলে এই কথা বলার জন্য আমাকে এভাবে নিয়ে এসেছেন? শ্রীলেতা বলে আগামী অমাবস্যার আগে চন্দ্রিকাকে আপনাকে বিয়ে করতে হবে, তাহলে চন্দ্রিকার জীবন এবং পরস্পর রাজ্যের ভবিষ্যৎ বেঁচে যাবে। জয়সূদন বলে চন্দ্রিকাকে বিয়ে করার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। তা শুনে শ্রীলেতা খুশি হয়। জয়সূদন বলে তাহলে মিষ্টি মুখের ব্যবস্থা করেন আর বাজাতে থাকেন সানাই। পরে অগ্নিবর্ধন বসেছিল আর তার তলোয়ার দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলে। তখন একজন দাসী পানি নিয়ে আসে
অগ্নিবর্ধন তাকে দেখে আর তাকে কাছে আসতে বলে। দাসীটির নাম দেবী। দেবী তার কাছে আসে। অগ্নিবর্ধন ট্রে থেকে গ্লাসটি নেয় আর না খেয়ে দেবীর গায়ে ছুঁড়ে মারে। দেবী লজ্জা পেয়ে যায় আর হাতে থেকে ট্রে ফেলে দেয়। অগ্নিবর্ধন তার তলোয়ারটি দিয়ে দেবীকে বাজেভাবে স্পর্শ করে। তাতে দেবী উত্তেজিত হয় আর তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হতে থাকে। তখন সেখানে নয়নপ্রভা চলে আসে। দেবী মহামন্ত্রীকে দেখে সেখান থেকে চলে যায়। নয়নপ্রভা বলে, তুমি আমার প্ল্যানে পানি ঢেলে দিবে। অগ্নিবর্ধন বলে, আমি কারো কাছে কাবু হই না, আর তাকে কাছে টেনে কিস করে। তখন নয়নপ্রভা তাকে দূরে ঠেলে দেয় আর বলে, জয়সূদন এবং চন্দ্রিকার বিয়ে হবে। অগ্নিবর্ধন বলে, বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে, জয়সূদন বেঁচে থাকলে তো বিয়ে করবে। নয়নপ্রভা বলে, সত্যি, আর অগ্নিবর্ধনকে আদর করে। পরে নয়নপ্রভা, দাসী চম্পা, জ্যোতিষ আচারী, অগ্নিবর্ধন সবাই অবাক হয়ে যায় আর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। আসলে ফ্লোরের মধ্যে কারো একজনের লাশ পড়ে আছে। তখন অগ্নিবর্ধন লাশটির মুখোশ খুলে আর দেখে সেখানে দেবী ছিল। তা দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়। নয়নপ্রভা চুপ হয়ে থাকে। পরে অগ্নিবর্ধন টেনশন করে আর বলে, মহারানী শ্লীলতা জানলে আমাকে মেরে ফেলবে। নয়নপ্রভা বলে, মহারানী না মারলেও আমি তোমাকে মারবো। অগ্নিবর্ধন বলে, এটা আবার কি ধরনের মজা। নয়নপ্রভা বলে, জয়সূদনকে মারার জন্য তুমি তোমার দাসীকে পাঠিয়েছ। অগ্নিবর্ধন বলে, আমাকে এত বোকা ভেবেছ? আর বলে, আমি আমার দাসীকে জয়সূদনকে মারার জন্য পাঠাইনি, এটা নিশ্চয় অন্যজনের কাজ। নয়নপ্রভা বলে, মহারানী শ্লীলতা যদি জানতে পারে দেবী তোমার খাসদাসী, তাহলে তোমাকে জীবিত ছাড়বে না। অগ্নিবর্ধন দেবীর সাথে রোমান্টিক হওয়া কল্পনা করে। নয়নপ্রভা বলে, সেনির মুখে হাত দিয়ে ফেলেছ তুমি। অগ্নিবর্ধন বলে, সে সেনি না, একজন বিড়াল, তার গলায় ঘন্টা বাজাতে হবে। আমার মনে হয় যে সিংহাসন আছে না, তার মধ্যে বসার জন্য সবার মন চায়। তা শুনে নয়নপ্রভা চুপ হয়ে থাকে। অগ্নিবর্ধন বলে, তোমার মনেও আছে তাই না? তা শুনে নয়নপ্রভা চলে যেতে চায়। অগ্নিবর্ধন তাকে কাছে টেনে বলে, কি হয়েছে, তুমি আবার বিড়ালে লাড়ালে সেনি না তো? নয়নপ্রভা বলে, তোমার মাথা ঠিক নেই, আর সেখান থেকে চলে যায়। অগ্নিবর্ধন বলে, তুমি কি আমাকে সিংহাসনে বসাতে চাও নাকি নিজে বসতে চাও? পরে শ্লীলতা তার দাসকে ধরে নিয়ে আসে। ছেলেটির নাম শর্মা। শ্লীলতা বলে, দেবীকে কে খুন করেছে, সত্যি করে বলো। শর্মা বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না মহারানী, আসলে শর্মার স্ত্রী হচ্ছে দেবী। শ্লীলতা বলে, তোমার স্ত্রী নতুন রাজাকে মারতে চেয়েছিল আর তুমি জানো না, এ বলে তাকে মারতে থাকে। শর্মা চুপ করে থাকে। পরে শ্লীলতা তাকে বিছানায় ফেলে দেয় আর ছুরি দিয়ে তার গলায় পোঁচ দেয়। তাতে শর্মার গলা থেকে রক্ত বেরোতে থাকে আর তার খুব কষ্ট হয়। তখন শ্লীলতা তার জামা খুলে ফেলে আর শর্মার এই অবস্থায় তার সাথে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার এক পর্যায়ে যখন শ্লীলতার অগ্রজম হয়, তখনই সে শর্মার পেটে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। পরে সেখানে মুখোশ পরে একজন আসে। তা থেকে শ্লীলতা ভয় পেয়ে যায়। চম্পা তখন মুখোশটি খুলে শ্লীলতা হাঁপ ছেড়ে বাঁচে আর বলে, দেবীকে তুমি মেরেছ নাকি? চম্পা বলে, আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। শ্লীলতা বলে, তার সময় একদিন আসবে। আর বলে, এখন গিয়ে খোঁজ করো দেবীর পিছনে কে আছে। চম্পা বলে, জি মহারানী, আর সেখান থেকে চলে যায়। পরে নয়নপ্রভা ভাগ্য গণনা করে আর বলে, জয়সূদনের কুণ্ডলীর সাথে আমার কুণ্ডলী মিলে না কেন? আমি যদি শনির স্থান বদল করে দেই? তখন সেখানে চম্পা আসে আর বলে, ভাগ্য বদল করতে হলে আপনাকে প্রথমে পুরুষ হতে হবে। নয়নপ্রভা বলে, তুমি তোমাকে ভয় পেয়ে দিয়েছ। চম্পা বলে, শ্লীলতা আমার উপরে সন্দেহ করে ফেলেছিল। নয়নপ্রভা বলে, দেবী ছিল সেনাপতির খাসদাসী, কিন্তু মহারানী শ্লীলতার দাসী অন্যজনের গালে লাগে। চম্পা চুপ হয়ে থাকে আর তারা দুজন রোমান্টিক হয়ে একজন আরেকজনকে চুমু দিতে থাকে। পরে তারা ভালোবাসা আদান প্রদান করে তাদের চাহিদা মেটায়। তাতে তারা দুজনই খুশি হয়। এরপরে আমরা নয়নপ্রভার লাশ দেখতে পাই। জ্যোতিষ আচারী বলে, খেলা শুরু হয়ে গেছে, আমাবস্যা হতে এখনো অনেকদিন বাকি আছে। তার মধ্যে আরেকটি লাশ। শ্লীলতা বলে, যা কিছু হয়ে যাক, আমি চন্দ্রিকার উপরে কোনো সমস্যা আসতে দিব না। আর বলে, চন্দ্রিকা বোন জয়সূদনের বিয়ে আজই হবে। আচারী বলে, এটা সম্ভব না। আর বলে, 2 দিন পর আমাবস্যার রাতে চন্দ্রিকা জীবননাশের 1 ঘন্টা আগে বিবাহ কাজ শুরু করতে হবে, তাছাড়া এদের বিয়ে দেওয়া সম্ভব না। শ্লীলতা চুপ করে থাকে। মহামন্ত্রী নয়নপ্রভা লাশ বিছানায় পড়ে থাকে। পরে চম্পা অগ্নিবর্ধনের কাছে আসে আর তার বুকের জামা খুলে তার দিকে ছুঁড়ে মারে। অগ্নিবর্ধন জামাটি অন্যদিকে ছুঁড়ে মারে। তখন চম্পা লাফ দিয়ে অগ্নিবর্ধনের কোলে উঠে বসে। অগ্নিবর্ধন বলে, এত খারাপ কাজ করে আসলে তোমার একটু লজ্জা লাগেনি? আর বলে, মহামন্ত্রী নয়নপ্রভার ভালোবাসা কোথায় গেল? চম্পা বলে, এগুলো তো সব আপনার জন্য। আর বলে, নয়নপ্রভার ভালোবাসা সেটা শুধু বাহানা ছিল, আসল উদ্দেশ্য হলো আপনার রাস্তা থেকে তাকে সরিয়ে দেওয়া। এইখানে শ্লীলতার খাসদাসী ছিল চম্পা। চম্পা আবার নয়নপ্রভাকে মেরে ফেলেছে অগ্নিবর্ধনের কথায়। পরে তারা দুজন রোমান্টিক হয়ে যায় আর একজন আরেকজনকে চুমু দেয় আর ইন্টিমেট হতে থাকে। ইন্টিমেট হওয়াতে চম্পা খুব খুশি হয়। তখন ইন্টিমেট হওয়ার এক পর্যায়ে অগ্নিবর্ধন চাকু দিয়ে চম্পার গলা কেটে ফেলে। তাতে চম্পা সেখানেই মারা যায়। অগ্নিবর্ধন বলে, তুমি যখন মহামন্ত্রী হতে পারবে না, আমার কিভাবে হবে? আর বলে, তোমার কাছে এখন আমাকেই করতে হবে। পরে চন্দ্রিকাকে বউ সাজিয়ে দাসীরা সেখান থেকে চলে যায়। তখন আমরা একজন মুখোশ পরা লোককে দেখতে পাই। ওইদিকে বিয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। পরে প্রহরীরা মুখোশ পরা লোককে দেখতে পায় আর তার পিছু নেয়। মুখোশ পরা লোকটি চন্দ্রিকার রুমে প্রবেশ করে আর তাকে হিট করতে যাবে, তখনই চন্দ্রিকা লোকটিকে হিট করে। তাতে তার তলোয়ার পড়ে যায়। চন্দ্রিকা লোকটিকে পোজ দেয় আর তার বুকে লাথি দিয়ে বিছানায় ফেলে দেয়। তখন চন্দ্রিকা ঘুমটা খুলে। আসলে সেখানে চন্দ্রিকা ছিল না, সেখানে মহারানী শ্লীলতা ছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। চন্দ্রিকা বউ সেজে বসে আছে। তখন চন্দ্রিকা কিছু একটা আওয়াজ পায় আর বলে, ওইখানে কে?
তখন শ্রীলেতা আসে। চন্দ্রিকা বলে, মা আপনি কেন আমার মতো বউ সেজে এসেছেন? শ্রীলেতা বলে, যতক্ষণ পর্যন্ত তোমার উপর থেকে কালো দোষ না যায় ততক্ষণ পর্যন্ত তুমি আমার কক্ষে অপেক্ষা করবে। চন্দ্রিকা অবাক হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। পরে শ্রীলেতা তলোয়ার হাতে বিছানার উপরে আসে আর তার বুকে পা দিয়ে মুখোশটি খুলে ফেলে। শ্রীলেতা দেখে সেনাপতি অগ্নিবর্ধন আর বলে, তুমি কিভাবে ভুলে গেলে চন্দ্রিকার মা মহারানী? শ্রীলেতা অগ্নিবর্ধন ভয় পেতে থাকে। শ্রীলেতা বলে, পরস্পরের কারো চাল পূর্ণ হবে না, আর তাকে লাথি মারে। অগ্নিবর্ধন ব্যথায় চিল্লাতে থাকে। শ্রীলেতা বলে, পরস্পর রাজ্যের সিংহাসন শুধু চন্দ্রিকার অধিকার রয়েছে আর সেই হবে মহারানী, তার জন্য আমি সবকিছু করতে পারি। এ বলে তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। অগ্নিবর্ধন সেখানেই মরে যায়। পরে পুরোহিত বউকে নিয়ে আসতে বলে। আচারী জয়সূদনকে বলে বিয়ের কাজ শুরু হতে যাচ্ছে। তাতে জয়সূদন খুব খুশি হয়। পরে দাসীরা চন্দ্রিকাকে বর্ণবে নিয়ে আসে। তাকে দেখে সবাই খুশি হয় আর ফুলের পাপড়ি ছিটিয়ে সবাই শুভেচ্ছা জানায়। পরে সেখানে বইয়ের সাজে শ্রীলেতা আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু চন্দ্রিকা মুচকি আসে আর শ্রীলেতা এসে তার মেয়েকে জড়িয়ে ধরে। তাতে চন্দ্রিকা খুব খুশি হয়। শ্রীলেতা বলে, পরস্পরের সিংহাসন তোমার থেকে কেউ ছিনে নিতে পারবে না। তা শুনে চন্দ্রিকা আমাকে জড়িয়ে ধরে আর কান্না করে। তখন শ্রীলেতা মেয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। চন্দ্রিকা চিৎকার দিয়ে উঠে। সবাই অবাক হয়ে যায়। জয়সূদন তার কাছে আসতে চায়, কিন্তু আচারী তাকে বাধা দেয়। চন্দ্রিকা মাটিতে লুটে পড়ে আর সেখানেই মরে যায়। পরে জয়সূদন শ্রীলেতার কাছে আসে আর বলে, আমাকে কেন ডেকেছ? শ্রীলেতা চুপ করে থাকে। জয়সূদন বলে, নিজের মেয়েকে মেরে রাজনীতি করাই প্রথম দেখলাম। শ্রীলেতা বলে, আমাকে আপনার বানিয়ে নাও, অর্থাৎ তাকে বিয়ে করতে বলে। জয়সূদন বলে, আগে আমার কথার উত্তর দাও। শ্রীলেতা বলে, দয়া করে আমাকে বিয়ে করো। জয়সূদন বলে, এটা উপরালার খেলা নাকি তোমার নতুন চাল? শ্রীলেতা কল্পনা করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। চন্দ্রিকা বলে, জ্যোতিষ আচার্যের কথা মতো আমি বিয়ে করলে রাজ্যের মঙ্গল হতে পারে, কিন্তু আমার মৃত্যু নিয়তি বদলাতে পারবে না। শ্রীলেতা বলে, কি বলছো তুমি? তা হতে পারে না। চন্দ্রিকা বলে, এইটাই সত্য মা। আর বলে, কিন্তু একটা উপায় আছে। শ্রীলেতা বলে, কি উপায়? চন্দ্রিকা বলে, যে শত্রুর হাতে আমার মৃত্যু হবে তার আগে আপনি আমাকে মেরে ফেলেন এবং জয়সূদনের সাথে শারীরিক সম্পর্ক করেন। শ্রীলেতা বলে, তুমি এসব কি বলছো? চন্দ্রিকা বলে, মা আপনি যদি জয়সূদনের সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে আমি আপনার পেটে আবার জন্ম নিব। এই একটাই উপায়ে পরস্পর রাজ্য কোনো পুরুষের কাছে যেতে পারবে না। আপনি মহারানী থাকবেন আর আমি নতুন জীবন পাবো। সিন বর্তমানে চলে আসে। পরে তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে। শ্রীলেতা তাকে বিছানায় নিয়ে আসে আর বলে, আমি আপনার বাচ্চার মা হতে চাই, আমার মেয়েকে আবার এই পৃথিবীতে নিয়ে আসতে চাই। জয়সূদন চুপ করে থাকে। শ্রীলেতা তাকে চুমু দেয় আর তারা কিছু ভালো মুহূর্ত পার করে। পরে সিন চলে যায় 9 মাস পর। শ্রীলেতা খুব কষ্ট করে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন সেখানে জয়সূদন এবং আচারী আসে। দাইমা বলে, মহারাজ আপনার মেয়ে হয়েছে। শ্রীলেতা বলে, চন্দ্রিকা আবার এসেছে আমার কাছে? জয়সূদন বলে, এসেছে ঠিকই, কিন্তু তাকে এখন আবার যেতে হবে। শ্রীলেতা বলে, কোথায়? জয়সূদন তার আঙ্গুল থেকে একটি আংটি খুলে দেয় আর বলে, নিয়ে যাও তাকে এবং খতম করে দাও। দাইমা অবাক হয়ে যায়। শ্রীলেতা কান্না করে বলে, না। জয়সূদন বলে, রাজমহলের সবাই যেন জানে শ্রীলেতা একটি মৃত বাচ্চা জন্ম দিয়েছে। শ্রীলেতা কান্না করে। জয়সূদন বলে, রাজ্যে তোমাকে যেন না দেখি, আর এই বাচ্চাকে, চলে যাও এখান থেকে। দাইমা বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শ্রীলেতা তাদের যেতে মানা করে আর কান্না করে বলে, জ্যোতিষ আচারী আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে? এসব কি হচ্ছে? আচারী বলে, যা হচ্ছে সব বাকি লেখা আছে। আর বলে, চন্দ্রিকা মরে যাবে আর পরস্পর রাজ্য একজন পুরুষ রাজ করবে। জয়সূদন মুচকি আসে। আচারী বলে, মহারাজ শ্রীলেতা বেঁচে থাকলে কিভাবে সম্ভব? জয়সূদন বলে, আমি তোমাকে অনেক আগেই মেরে ফেলতাম, কিন্তু সুযোগ পাইনি। শ্রীলেতা অবাক হয়ে যায়। জয়সূদন বলে, এখন সুযোগ পেয়েছি আর সবাইকে বলবো মহারানী শ্রীলেতা এক মৃত বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে গিয়েছে। শ্রীলেতা কান্না করে বলে, দয়া করে এসব করো না। কিন্তু জয়সূদন কোনো কথা না শুনে শ্রীলেতার উপরে উঠে বসে আর তার গলা চেপে ধরে। শ্রীলেতা নিঃশ্বাস নিতে পারে না আর ছটফট করে মারা যায়। তখনই জয়সূদন অবাক হয়ে যায় আর চিৎকার করে বলে, কেউ আছো? দেখো মহারানীর কি যেন হয়ে গেছে। পরে কবিরাজ আসে আর শ্রীলেতার দেহ চেক করে বলে, মহারানী মারা গিয়েছে। জয়সূদন চুপ করে থাকে। কবিরাজ তখন মহারানীর পেটে হাত দেয় আর বলে, মহারাজ একটি খুশির সংবাদ আছে। জয়সূদন বলে, কিসের খুশি? কবিরাজ বলে, মহারানী বেঁচে নেই, কিন্তু তার পেটে এখন একটি বাচ্চা আছে। তা শুনে জয়সূদন অবাক হয়ে যায়। কবিরাজ বলে, আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি। আর বলে, খুব তাড়াতাড়ি এই বাচ্চাকে বের করতে হবে, দয়া করে আপনারা ঘরের বাইরে যান। জয়সূদন সেখান থেকে চলে যায়। পরে কবিরা চাকু বের করে শ্রীলেতার পেট কাটে আর অপারেশন করে। পরে জ্যোতিষ আচারী বলে, কোনো মেয়ে যদি মৃত্যু হওয়ার পরে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আত্মাটি সেই বাচ্চার উপরেই থাকে, অর্থাৎ শ্রীলেতা পুনর্জন্ম নিয়েছে। তখন একটি দাসী এসে বলে, মহারাজ মেয়ে জন্ম হয়েছে। জয়সূদন রেগে মেয়েটিকে কোলে নেয়। আচারী দাসীকে বকশিস হিসেবে একটি আংটি দেয়। আংটি বেয়ে দাসী সেখান থেকে চলে যায়। তখন জয়সূদন চাকু বের করে আর বলে, একেও মারতে হবে। আচারী বলে, মহারাজ এই ভুল করবেন না। আর বলে, এই বাচ্চা শত্রু জন্ম দিয়েছে, তাই একে জীবিত রাখতে হবে, তাহলে আপনি এই পরস্পর রাজ্য রাজ করতে পারবেন। তা শুনে জয়সূদন বাচ্চাকে মারে না আর জ্যোতিষ আচারীকে বাচ্চাটি দিয়ে বলে, তাহলে এই বাচ্চা তুমি রাখো। আর শ্রীলেতা যে আরেকটি বাচ্চা জন্ম দিয়েছে তা যেন কেউ না জানে। আচারী কথা বলতে যাবে, কিন্তু জয়সূদন তাকে চলে যেতে বলে। আচারী বাচ্চাটি নিয়ে সেখান থেকে চলে যায়। জয়সূদন রাগ করে। পরে সিন চলে যায় 21 বছর পরে। শ্রীলেতা মরে যাওয়ার পর যে বাচ্চা জন্ম দিয়েছিল সে এখন অনেক বড় হয়ে গিয়েছে।
তার নাম ভূমিকা। ভূমিকা 1000 বিষাক্ত সাপের ছোবল তার জীবে নিয়েছে, তাই সে পরস্পর রাজ্যের নতুন হাতিয়ার হয়ে উঠেছে, অর্থাৎ জয়শোধনকে সুরক্ষা রাখাই তার কাজ। পরে আচারি তার কাছে আসে আর বলে, তুমি বিজয়নগর থেকে আসলে আমার সাথে দেখা করলে না তো? ভূমিকা বলে, এখনই আমি আসতাম। আচারি বলে, তোমাকে বিজয়নগর পাঠিয়েছিলাম একটি কাজে। আর বলে, বিজয়নগরের মহারাজ আদিত্যের সেনাপতির অবস্থা কি? ভূমিকা বলে, অবস্থা সেটাই, পরস্পর রাজ্যের দুশ্মনদের যা হয়ে থাকে। আর বলে, আমার বিষ নেওয়ার ক্ষমতা কার আছে? আমার ভিতর যে পরিমাণ বীজ জমা আছে তা যদি অন্যের গায়ে প্রবেশ করাই তাহলে সেখানেই মরে যাবে। আচারি বলে, দুশ্মনদের শেষ করার জন্য তোমাকে তৈরি করা হয়েছে, তোমার মনে আছে? ভূমিকা বলে, পরস্পর এবং মহারাজের সুরক্ষা এবং সামনে আসা সকল দুশ্মনদের খতম করা আমার কাজ। আচারি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা জয়শোধনকে দেখতে পাই। জয়শোধন দুটি মোমবাতি হাতে নিয়ে সাইকোদের মতো নাচে আর খাটের উপরে চলে আসে। পরে আমরা হাতে পাতে একটি মেয়েকে দেখতে পাই, তার নাম প্রিয়া। প্রিয়া হলো বিজয়নগরের মহারাজ আদিত্যের রানী। জয়শোধন তাকে ধরে নিয়ে এসেছে ভোগ করার জন্য। পরে জয়শোধন মোমবাতির গলানো অংশ প্রিয়ার পেটের মধ্যে ঢালতে থাকে। প্রিয়া ব্যথায় যন্ত্রণায় চিল্লাতে থাকে, সাথে কান্না করে। জয়শোধন বলে, যে পর্যন্ত তোমার যন্ত্রণা না হয় সে পর্যন্ত আমার মজা লাগে না। প্রিয়া বলে, তুমি খুব পস্তাবে। আর বলে, আমি কোনো দাসী এবং সাধারণ মেয়ে নই, আমি বিজয়নগর রাজা আদিত্যের রানী। জয়শোধন মোমবাতি নিভিয়ে ফেলে আর বলে, সঙ্গীতের ধরন বদলে যাবে। সঙ্গীতের ধরন চেঞ্জ হয়ে যায়। জয়শোধন বলে, তুমি আমাকে তোমার রাজার ধমকি দিচ্ছ? তার এত সাহস নেই যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। আর তাকে আদর করে তার উপরে উঠে বসে। প্রিয়া রাগ করে। জয়শোধন বলে, এটা বিজয়নগর না, এটা পরস্পর রাজ্য। এইখানে আমার নারীর সাথে যা করতে মন চায় আমি তাই করি। আর সে দাসী হোক বা রানী, আমার কাছে সবাই সমান। এ বলে তাকে কিস করে এবং চকলেটের মতো খেতে থাকে। প্রিয়া উত্তেজিত হয়ে যায়। জয়শোধন তার হাতের বাঁধন খুলে দেয় আর তার কাজ চালিয়ে যেতে থাকে। প্রিয়া সাপের মতো মরাতে থাকে আর উত্তেজিত হয়ে ছটফট করে। পরে প্রিয়া সহ্য করতে না পেরে হাতের সামনে থাকা একটি ফুলদানি নিয়ে মহারাজের মাথায় হিট করে আর প্রিয়া সেখান থেকে চলে যায়। জয়শোধন সিপাহীদের বলে, তাকে ধরো, সে যেন ভেগে যেতে না পারে। আর তাকে ধরতে সেখান থেকে চলে যায়। পরে প্রিয়া পালাতে থাকে আর ভূমিকার সাথে ধাক্কা লাগে। প্রিয়া বলে, আমাকে বাঁচাও, আমি বিজয়নগরের রানী। তখন সেখানে জয়শোধন তার সিপাহী নিয়ে চলে আসে। ভূমিকা বলে, কি মহারাজ, আপনি এক মেয়েকে সামলাতে পারেন না? জয়শোধন বলে, তুমি তোমার কাজ করো। আর বলে, সে আমাকে মেরেছে, পরস্পর রাজ্যের দুশ্মন সে। তা শুনে ভূমিকা প্রিয়াকে কাছে টানে আর বলে, তোমার সাজা মৃত্যু। এ বলে তাকে মহারাজের কাছে দিয়ে দেয়। প্রিয়া হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ভূমিকাও তার দিকে তাকিয়ে থাকে। জয়শোধন প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে আচারি মহারাজের কাছে আসে আর বলে, ভূমিকা বিজয়নগরের রাজা আদিত্যের সেনাপতিকে মেরে ফেলেছে, তাতে বিজয়নগর দুর্বল হয়ে গিয়েছে। জয়শোধন বলে, ভালো খবর, কিন্তু 21 বছর হয়ে গেছে। ভূমিকা আমাদের সুরক্ষার জন্য হাতিয়ার হিসেবে কাজ করে, কিন্তু সে আবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে না যায়। তা শুনে আচারি অবাক হয়ে যায়। জয়শোধন বলে, তাকে মেরে ফেলো। জ্যোতিষ আচারি সেখান থেকে চলে যায়। পরে ভূমিকা তার কক্ষে আয়না দেখছিল, তখন তার কাছে প্রিয়া আসে। ভূমিকা বলে, আমার কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করা ঠিক না। প্রিয়া বলে, প্রথম নজরে তুমি আমার দিল চুরি করে বসে আছো। ভূমিকা তার কাছে আসে আর চুপ হয়ে থাকে। প্রিয়া বলে, আমি তোমার অনেক কথা শুনেছি, কিন্তু মন খুলে তোমাকে দেখতে পারিনি। ভূমিকা বলে, তাহলে তুমি এখানে আমাকে দেখতে এসেছো? প্রিয়া তখন তাকে জড়িয়ে ধরে আর কিস করে। ভূমিকাও তাকে চুমু দেয় আর জিহ্বা তার মুখের ভিতর প্রবেশ করায়। ভূমিকা বলে, আমি অনেক পুরুষকে স্পর্শ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার এরকম ফিল হয়নি। প্রিয়া বলে, তোমার ওই স্পর্শে কোনো প্রেম ছিল না। এ বলে তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে। কিস করার এক পর্যায়ে প্রিয়া চাকু বের করে। তখন ভূমিকা তার হাত ধরে ফেলে আর ভূমিকা তার ঠোঁটে জিহ্বা দিয়ে কিস করে। তাতে প্রিয়া নিচে পড়ে যায়। ভূমিকা তার হাত থেকে চাকুটি নিয়ে নেয় আর বলে, সে জানে না আমি কতটা বিষাক্ত, এই চাকু আমার কি করবে, এ বলে ফেলে দেয়। পরে সিন চলে যায় বিজয়নগরের রাজ্যে। তখন একটি দাসী মহারাজের কাছে আসে, তার নাম অতিশী। অতিশী বলে, মহারাজ আপনি পরস্পরে যাবেন না। জানি না, এই পরস্পরের নাম শুনলে আমার এক আজব ফিলিংস হয়। আদিত্য বলে, আমি জানি তুমি আমার অনেক খেয়াল রাখো, কিন্তু আমার দিলে রানী প্রিয়ার জায়গায় অন্য কেউ নিতে পারবে না। অতিশী রাজার হাত ধরে বলে, আমি আপনার কিছু চাই না। আর বলে, আমি শুধু চাই আপনার জীবনের কোনো সমস্যা যেন না হয়। আদিত্য তার গালে হাত দেয় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। অতিশী বলে, কি হয়েছে? আদিত্য বলে, আমার ভয় লাগছে যে তোমার প্রেমে আমাকে আবার দুর্বল না বানিয়ে দেয়। পরে তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে আর ইন্টিমেট হতে থাকে। ইন্টিমেট হতে অতিশী খুব খুশি হয়। পরে আদিত্য পরস্পর রাজ্যে চলে যায়, তার জন্য অতিশী কান্না করে। তখন দাইমা আসে আর তার চোখ মুছে দিয়ে বলে, তোমার স্থান ভুলে যেও না, তুমি দাসী, বিজয়নগরের রানী না। অতিশী বলে, আমি আমার স্থান ভুলে যাইনি মা, কিন্তু পরস্পরের নাম শুনলে আমার খুব ভয় লাগে। আর আজ মহারাজ সেখানে গিয়েছে, আমার খুব ভয় লাগছে মা। তখন দাইমা কল্পনা করে যে জয়শোধন বলেছিল ছেলে তার প্রথম বাচ্চাকে মেরে ফেলতে, কিন্তু দাইমা মারেনি। এই অতিশী হচ্ছে ছেলে তার প্রথম মেয়ে। সিন কাট হয়ে পরস্পর রাজ্যে চলে আসে। পিয়ার পাশে জয়শোধন বসেছিল, সাথে ভূমিকাও দাঁড়িয়েছিল। পরে পিয়ার জ্ঞান ফিরে আসে, তা দেখে জয়শোধন বলে, এত চমৎকার হয়ে গেল, আজ পর্যন্ত ভূমিকার বিষে কেউ বেঁচে থাকেনি, কিন্তু তুমি বেঁচে আছো, তাই আমি তোমার পাশে বসে আছি। প্রিয়া বলে, আমি বুঝতে পারিনি পরস্পর রাজার সাথে সিপাহী হত্যা একটি ধোঁকা। আসলে প্রিয়া বুঝতে পারেনি ভূমিকা একজন বিষধর মেয়ে।
ভূমিকা চুপ হয়ে থাকে। তখন আচারি আসে আর বলে, মহারাজ আপনার সাথে একা কিছু কথা বলতে চাই। জয়সূদন তার কাছে আসে আর বলে, কি বলবে বলো। আচারি বলে, বিজয়নগরের মহারাজ আদিত্য এসেছে। জয়সূদন বলে, এ তো ভালো খবর, চলো। আর সেখান থেকে চলে যায়। ভূমিকা চলে যেতে যাবে তখন প্রিয়া বলে, আমার মনে হয়েছে আপনি আমাকে ভালোবাসেন। ভূমিকা বলে, আমারও তো মনে হয়েছিল, কিন্তু ভালোবাসার মানুষ পিঠে ছুরি মারে না। ভূমিকা বলে, একটা কথা বলি, তোমার মাঝে কিছু একটা আছে। আজ পর্যন্ত আমি একা, কারণ আমার বিষে কেউ বেঁচে থাকতে পারে না, কিন্তু তুমি বেঁচে গিয়েছ। আর তার হাত ধরে বলে, আমাদের জুড়ি ভালো হবে। এ বলে সেখান থেকে চলে যায়। পরে জয়সূদন এসে সিংহাসনে বসে আর সবাইকে বসতে বলে। সবাই বসে পড়ে। আদিত্য বলে, আমার সেনাপতিকে মেরে ফেলা হয়েছে এবং আমার রানীকে আপনি ধরে নিয়ে এসেছেন। আমি আপনাকে একটি সুযোগ দিচ্ছি যে সসম্মানে পিয়াকে আমার সাথে বিজয়নগরে যেতে দেন, না হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। এ বলে তলোয়ার বের করে। তাদেরকে সবাই তলোয়ার বের করে। মহারাজ সবাইকে শান্ত হতে বলে আর বলে, আমি খুন খারাপই বিশ্বাস করি না, কিন্তু আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই। আদিত্য বলে, কিসের প্রস্তাব। জয়সূদন বলে, আপনি পিয়াকে এখান থেকে সসম্মানে নিয়ে যান, কিন্তু তার বিনিময়ে বিজয়নগরের অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দেন। আদিত্য রাজি হয় না আর বলে, আমি জানতাম আপনি এই কথা বলবেন। জয়সূদন বলে, এখানে কয়েকদিন থাকেন মেহমান হিসেবে, তারপর ভেবেচিন্তে উত্তর দিয়ে পিয়াকে নিয়ে যান। আর আচারীকে বলে আদিত্যের জন্য স্পেশাল মানুষ নিয়োগ করতে, যাতে তার সেবার কোনো ঘাটতি না হয়। পরে আদিত্যকে একটি কক্ষে রাখা হয়। সে দাঁড়িয়েছিল। তখন তার পিছন দিয়ে ভূমিকা আসে। আদিত্য ঘুরে দাঁড়ালে ভূমিকা তাকে চুপ থাকতে বলে। পরে তারা রোমান্টিক হয়ে ইন্টিমেট হতে থাকে। ইন্টিমেটের এক পর্যায়ে ভূমিকা তার গাড়ে কামড় দেয়, তাতে আদিত্য সেখানেই মরে যায়। আসলে লিপকিস করার সময় তার দেহে বিষ প্রবেশ করে, এই কারণেই মরে যায়। পরে অতিশী তার মাকে কল্পনা করে, পুষ্প সিংহাসন এবং তার সাথে যা ঘটেছিল তা কল্পনা করে। আর ঘুম থেকে জেগে উঠে। অতিশী বলে, কে এই মহিলা, তার সাথে আমার কি সম্পর্ক, বারবার আমার স্বপ্নে সে কেন আসে। এসব প্রশ্ন অতিশীর মাথায় ঘুরপাক খেতে থাকে। পরে মা এসে বলে, একটা খারাপ খবর আছে, মহারাজ আদিত্য আর বেঁচে নেই। তা শুনে অতিশীর মনটা খারাপ হয়ে যায় আর মাকে জড়িয়ে ধরে কান্না করে। পরে জয়সূদন তার দাসীকে বেল দিয়ে মারে। দাসী কষ্ট পায়। পরে তার রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। ইন্টিমেটের এক পর্যায়ে সেখানে প্রিয়া চলে আসে। তাকে থেকে দাসী সেখান থেকে চলে যায়। জয়সূদন বলে, একজন রানীর দায়িত্ব রাজার চাহিদা পূরণ করা, কিন্তু আমার চাহিদা কেউ পূরণ করে না। প্রিয়া বলে, আপনার চাহিদা এক দাসী পূরণ করে, কিন্তু আপনি আমার চাহিদা পূরণ করেন না। তা শুনে জয়সূদন রেগে তার কাছে আসে আর বলে, তুমি কি বলতে চাও, আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না? প্রিয়া বলে, না পারেন না। সিন কাট হয়। পরে জয়সূদন নেশা করতেছিল, তখন তার পিছন দিয়ে এসে একজন তাকে আঘাত করতে চায়, কিন্তু জয়সূদন সরে গিয়ে হাতে তলোয়ার নেয় আর তাকে পয়েন্ট করে রাখে। আসলে মেয়েটি হলো অতিশী। অতিশী কল্পনা করে যে তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই সে তলোয়ার ফেলে দেয়। জয়সূদন তাকে বসতে বলে। অতিশী নিচে বসে পড়ে। জয়সূদন বলে, আমি তোমার ঘাট থেকে মাথা আলাদা করে দিতে পারি, কিন্তু প্রথমে আমার এইটা জানা প্রয়োজন, এই মহলে কার এত বড় সাহস যে আমার উপরে হামলা করে। অতিশী চুপ করে থাকে। জয়সূদন তার নাকাবটি খুলে আর অতিশীকে দেখে সে অবাক হয়ে যায়। সাথে চন্দ্রিকার কথা মনে পড়ে। জয়সূদন বলে, চন্দ্রিকা, আর তার দিকে হাত বাড়িয়ে দেয়। অতিশী তার হাত ধরে উপরে উঠে। জয়সূদন তার সাথে বিয়ে হওয়ার দিন কল্পনা করে। অতিশী হাত ছেড়ে দিয়ে বলে, কে এই চন্দ্রিকা? আর বলে, কি সম্পর্ক আছে আমার সাথে? আপনার সাথে কি সম্পর্ক? এবং ওই মহিলাটিকে যে বারবার আমার স্বপ্নে এসে আমার জান নিয়ে থাকে। জয়সূদন চুপ করে থাকে। অতিশী বলে, আমি এখানে আমাদের মহারাজ আদিত্যের খুনের বদলা নিতে এসেছি, কিন্তু আপনাকে দেখে আমার হাত কেন থেমে গেল? জয়সূদন বলে, তোমার আগের জন্মের সবকিছু মনে আছে, কিন্তু এটা মনে নেই যে তোমার সাথে আমার প্রেম ছিল। অতিশী বলে, আপনি কি বলতে চান? জয়সূদন বলে, কুদরতের কি খেলা দেখো, যে আমার প্রেমকে কেড়ে নিয়েছে সে তোমার রাজাকে ছিনিয়ে নিয়েছে। আর বলে, ওই জন্মে সে তোমাকে মেরেছে, এখন তোমাদের রানী প্রিয়ার সাথে প্রেম করে। অতিশী বলে, কে সে? জয়সূদন বলে, তোমার মা শ্রীলেতা। অতিশী কল্পনা করে যে শ্রীলেতা তাকে খুব আদর করত এবং ভালোবাসতো। জয়সূদন বলে, সে এখন ভূমিকা রূপে পুনর্জন্ম নিয়েছে, সেই তোমার জনম জনমের দুশ্মন, খতম করে দাও তাকে। অতিশী চুপ করে থাকে আর ভাবে। জয়সূদন মুচকি আসে। পরে ভূমিকা চন্দ্রিকাকে স্বপ্ন দেখে আর জেগে উঠে বলে, কে এই চন্দ্রিকা, কি সম্পর্ক তার আমার সাথে, আমাকে কেন সবাই মহারানী শ্রীলেতা বলে ডাকে? এসব প্রশ্ন ভূমিকার মাথায় ঘুরতে থাকে আর সে ভাবে। পরে জয়সূদন দাইমাকে এখানে ডাকে আর হাসে। দাইমা বলে, মহারাজ আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? জয়সূদন বলে, 21 বছর হয়ে গেছে আমি আপনাকে দেখি না। আচারি বলে, দাই কাহিনী শুরু করো। তাদের কথা আবার ভূমিকা লুকিয়ে শুনতে থাকে। দাইমা বলতে থাকে, আচারির কথা মতো জয়সূদনের সাথে চন্দ্রিকার বিয়ে দিলে এই পরস্পর রাজ্যের এবং চন্দ্রিকার মঙ্গল হবে, সাথে পরস্পর রাজ্য কোনো পুরুষ রাজ করতে পারবে না। চন্দ্রিকা বলেছিল, বিয়ের আগে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে রানী শ্রীলেতার পেটে আবার জন্ম নিবে। তাই রানী শ্রীলেতা মেয়ের কথায় বিয়ের মণ্ডপে চন্দ্রিকাকে মেরে ফেলে। পরে চন্দ্রিকাকে আবার জন্ম দেওয়ার জন্য রানী শ্রীলেতা আপনাকে বিয়ে করে। পরে চন্দ্রিকা জন্ম হলে আপনি এবং জ্যোতিষ আচার্যের আসল রূপ দেখানো শুরু করেন। আপনি সেই বাচ্চাকে একটি আংটি দিয়ে চলে যেতে বলেন এবং তাকে মেরে ফেলতে বলেন, কিন্তু আমি সেই বাচ্চাকে মারতে পারিনি। পরে আপনি মহারানী শ্রীলেতাকে জানে মেরে ফেলেন, এ বলে কান্না করে। ভূমিকা সকল কিছু শুনে সেখান থেকে চলে যায়। জয়সূদন বলে, এই কাহিনী আমি শুনেছি এবং বাস্তবে করেছি, কিন্তু চন্দ্রিকাকে আপনি মারেননি কেন?
দাহিমা বলে চন্দ্রিকাকে নিয়ে আমি বিজয়নগরে চলে গিয়েছি এবং তার নাম দিয়েছি অতিশী। আচারি বলে এখন মহারাজের ক্ষতি করার জন্য তাকে এখানে পাঠিয়েছেন। দাইমা বলে আমি না, নিয়তি তাকে এখানে নিয়ে এসেছে। জয়সূদন বলে আমি সকল নিয়তি বদল করে দিব আর সিলেতার নাম এই পরস্পর থেকে মুছে দিব। সাথে তাইকে কারাগারে নিয়ে যেতে বলে সিপাহী এসে তাইকে নিয়ে চলে যায়। জয়সূদন বলে আগামী অমাবস্যাতে সিলেতার সহ সকলের নাম আমি মুছে ফেলার ব্যবস্থা করব। এই বলে হাসতে থাকে। পরে ভূমিকা হাঁটতেছিল, তখন তার পিছনে অতিশী তলোয়ার নিয়ে আসে আর বলে তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। ভূমিকা পিছন ঘুরে অতিশীকে দেখে অবাক হয়ে যায় আর কল্পনা করে যে সিলেতা বলেছিল তুমি হবে পরস্পর রাজ্যের মহারানী। সকল কিছু কল্পনা করে বলে চন্দ্রিকা তুমি আবার এসেছ। অতিশী বলে তোমার কোনো কথাই কাজ হবে না আর বলে জয়সূদন আমাকে সব বলে দিয়েছে। তুমি আমার মা হয়ে আমার জান নিয়েছিলে আর এই জন্মে আদিত্যা জান নিয়েছ। আমি তোমাকে ছাড়বো না। ভূমিকা বলে জয়সূদন তোমাকে এটা বলেনি তোমাকে মহারানীর গতিতে বসার জন্য আমাদের মা সিলেতা কত বড় বলিদান দিয়েছে। অতিশী চুপ করে থাকে। তোমাকে দ্বিতীয়বার পেটে জন্ম দেওয়ার জন্য তোমাকে মেরে ফেলেছিল। পরে তোমার আবার জন্ম হওয়ার পর জয়সূদন তোমার জীবন নিতে চেয়েছিল, কিন্তু দাইমা তোমাকে বাঁচিয়েছে। অতিশী বলে আমার নাম চন্দ্রিকা না, অতিশী। ভূমিকা বলে আমাদের দুজনকে একই মা জন্ম দিয়েছে আর আমাদের শত্রু একটাই, তা হলো জয়সূদন। তা শুনে অতিশী তলোয়ার ফেলে দেয় আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। ভূমিকা বলে প্রথমে আমাদের প্রিয়ার সাথে হাত মিলাতে হবে। পরে অতিশী প্রিয়ার কাছে আসে। প্রিয়া বলে আমাদের মহারাজকে জয়সূদনকে মেরে ফেলেছে আর আমাকে এখানে বন্দি করে রেখেছে। আদিত্যাকে মেরেছে ভূমিকা। অতিশী বলে আমি আপনাকে এখান থেকে খুব দ্রুত বের করব, কিন্তু এর আগে আমাদের আদিত্যার মৃত্যুর বদলা নিতে হবে। প্রিয়া বলে জয়সূদন এলাম করে দিয়েছে যে 2 দিনের মধ্যে সে আমাকে বিয়ে করবে। যদি তা হয় তাহলে আমি নিজেকে শেষ করে দিব। অতিশী বলে আপনি এভাবে বলবেন না মহারানী, এসব কিছু করার প্রয়োজন নেই। প্রিয়া বলে তুমি ভূমি থেকে সাবধান থেকো। তা শুনে অতিশী চুপ হয়ে যায়। প্রিয়া বলে কি হয়েছে? অতিশী বলে আমি আর ভূমিকা হচ্ছি মহারানী সিলেতার মেয়ে আর বলে এটা হলো আমাদের দ্বিতীয় জন্ম। তা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। অতিশী বলে জয়সূদনের কোনো চাল আমরা সফল হতে দিব না। পরে আচারি বলে 21 বছর হয়ে গেছে, বাকির কিতাব খোলার সময় হয়ে গিয়েছে। জয়সূদন বলে নিয়তি আবার আমার সামনে চন্দ্রিকা এবং সিলেতাকে নিয়ে এসেছে আর বলে আপনি দ্রুত বাক্য কিতাব খোলার আয়োজন করেন। আচারি বলে ঠিক আছে মহারাজ। পরে জয়সূদন বাক্য কিতাবের কাছে আসে আর বইয়ের পৃষ্ঠা থেকে জয়সূদন খুব রেগে যায়। পরে প্রিয়া 2টি গ্লাসে অ্যালকোহল ঢালে আর 1টি গ্লাস রাজাকে দেয়, সাথে তার উপরে উঠে বসে। জয়সূদন বলে আমি কতদিন ধরে অপেক্ষা করছি, তুমি আমার রানী হলে এই পরস্পর সিংহাসন আমার হয়ে যাবে। প্রিয়া বলে আমার একটি শর্ত আছে, আপনার আশেপাশে থেকে ভূমিকাকে দূরে সরিয়ে রাখবেন। তা শুনে জয়সূদন মুচকি আসে আর দুজন মিলে অ্যালকোহল পান করে। পরে তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে আর বিছানায় এসে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার অন্তিম মুহূর্তে প্রিয়া একটি চাকু নিয়ে জয়সূদনের পেটে ঢুকিয়ে দেয়। জয়সূদন অবাক হয়ে যায় আর সেখানেই মরে যায়। পরে তলোয়ার হাতে অতিশী আসে আর প্রিয়ার কাঁধে তলোয়ার রাখে। তখন প্রিয়া বলে তুমি তোমার মায়ের মতোই হয়েছ, এ বলে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। তাতে অতিশী সেখানেই মরে যায়। প্রিয়া বলে ভবিষ্যৎ কিতাব অনুযায়ী একজন মেয়ে পরস্পরের সিংহাসনে বসবে আর সেই নারী হলো মহারানী প্রিয়াদর্শনী, এ বলে হাসতে থাকে। পরে প্রিয়াকে মহারানী হিসেবে বরণ করার জন্য আয়োজন করা হয়। আচারি এসে প্রিয়ার মাথায় পরস্পর রাজ্যের মহারানীর মুকুট পরিয়ে দেয়, সাথে তার হাতে তলোয়ার তুলে দিয়ে স্লোগান দিতে থাকে যে মহারানী প্রিয়দর্শনী সকলে বলে জয় হোক, যে মহারানীর প্রিয়দর্শনী সকলে বলে জয় হোক। সবাই স্লোগান করতে থাকে। পরে দর্শনী সিংহাসনে বসে পড়ে আর মুচকি আসে। পরে কয়েদখানা থেকে ভূমিকা সকল কিছু শুনতে থাকে আর বলে এই রাজ্য, প্রজা, এই মলের সকল সম্পত্তি শুধু মহারানী সিলেতার। পরস্পর রাজ্যের সিংহাসনে শুধু আমারই অধিকার আছে। পরের দিনে আমরা দেখি ভূমিকা সকল সিপাহী পরীকে হত্যা করে ফেলেছে, যা আমরা ওয়েব সিরিজের শুরুতে দেখেছিলাম। পরে ভূমিকা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকে। এখানেই গল্পটি শেষ হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।